অনেক আপুরাই আমার কাছ থেকে আমার বিয়ের কাহিনী শুনতে চেয়েছো যে কিভাবে ওনার সাথে আমার বিয়ে হলো। আজকের ব্লগে এই সম্পর্কে ডিটেলস বলবো। আসলে কি, বিয়েটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। যখন তোমার সাথে তার বিয়ে হবে তখন তোমার সময় এমনিতেই হবে, তখন তুমি না চাইলে বিয়েটা হয়ে যাবে। আর যখন তোমার সময় হবে না তখন তুমি শত চাইলেও বিয়েটা হবে না। আমি যখন ইন্টারে পড়ি তখন থেকে আমার জন্য বিয়ে প্রস্তাব আসা শুরু করেছিল। সালটা ছিল 2016 সালের আগস্ট মাসের 24 তারিখ। উনি মানুষটা এত বেশি ভদ্র ছিলেন, আসলে ওনার যে দুর্নাম করবে সেই স্কোপটা পাচ্ছিল না। রেস্টুরেন্টে বসার পরেই আমি ওনাকে যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নটা শুনে উনি থতমত খেয়ে গেলেন। মানে বিয়ের প্রস্তাবটা আসার পর থেকেই ওনার মাথা যেন কী ভর করেছিল। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। বহুদিন পরে নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। শুরুতেই বলে নিচ্ছি আপুরা, আমি এক্সট্রিমলি সরি। আসলে আমার যে কি হয়েছে, তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো জানোই যে আমি এখন বিগ বস দেখে মগ্ন আছি। এই কারণে অনেক সময় ভিডিও আপলোড করতে পারি না। তবে এরপর আর এরকম হবে না ইনশাল্লাহ। ভিডিও আপলোড করব, তারপর অন্য কাজ। আগে ভিডিও আপলোড করার কাজটা করে নিব, কারণ ভিডিও আপলোড না করলে যে আমার কাছেও ভালো লাগে না, খারাপ লাগে। একটা আপু তো কমেন্টসে রাগ করে বলেই ফেললো যে আপু তোমার ব্লগ আর দেখবো না। এরকম অনেক আপু আসো, মুখে না বললেও মনে মনে খুব রাগ হচ্ছ। সরি আপুরা, আর এরকম হবে না ইনশাল্লাহ। এবার থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করবো। প্রতিদিন পারবো না, তারপর চেষ্টা করবো প্রতিদিন ভিডিও আপলোড করার। তোমাদেরকে বলেছিলাম না যে লাউ চিংড়ি খাওয়ার খুব ইচ্ছা আমার, এই জন্য আজকে লাউ কিনে নিয়েছি। ছেলের পরীক্ষা শেষ, তাই চিন্তা করলাম আজকে লাউ চিংড়ি কিনে নেই, সময় নিয়ে সুন্দর করে রান্না করে খাওয়া যাবে। 50 টাকার লাউ কিনলাম আর 50 টাকার চিংড়ি মাছ কিনলাম, সব মিলিয়ে 100 টাকার খরচ হলো। সেই টাকাটা আমার পকেট থেকে গেল। যদি পারি বাবুর আব্বুর কাছ থেকে ওষুধ করে নিব, না পারলে আর কিছু করার নেই। অনেক আপুরাই আমার কাছ থেকে আমার বিয়ের কাহিনী শুনতে চেয়েছো যে কিভাবে ওনার সাথে আমার বিয়ে হলো। আজকের ব্লগে এই সম্পর্কে ডিটেলস বলবো। আশা করি তোমাদের ভালো লাগবে। ওনার সাথে আমার পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। তোমরা তো জানোই যে আমার কম্পিউটারের দোকান ছিল, তো ওই দোকানে আমি কাজ করতাম। আমার বিয়ের জন্য অনেক প্রপোজাল এসেছিল, কিন্তু আমি বিয়ে করতে রাজি হইনি, কারণ বিয়ে করলে তো আর কম্পিউটারের কাজ করতে পারবো না। তাছাড়া তখন আমার আম্মা আমার সাথে ছিল, এই কারণে আর বিয়ে করার জন্য অত বেশি আগ্রহী ছিলাম না। আমি যখন ইন্টারে পড়ি তখন থেকে আমার জন্য বিয়ে প্রস্তাব আসা শুরু করেছিল। তো তখন আমি কলেজে পড়তাম, একটা অন্যরকম ভাব ছিল, আমি তো বিয়েই করব না, পড়াশোনা করে তারপর বিয়ে করব। তো আমি আসলে এইসব বিয়ে করার কথাগুলো আসলে সেগুলোকে রাগ দেখে উড়িয়ে ফেলতাম। আম্মাকে বলতাম, হ্যাঁ তোমরা কেমন ছেলে দেখেছো, এই ছেলে এই সমস্যা সেই সমস্যা, এতগুলা ভাই বোন, ছেলে চেহারা এরকম, মানে দুনিয়ার এক্সকিউজ দেখিয়ে বিয়েটা করতাম না, মানে বিয়ে না করার জন্য এক্সকিউজ দেখাতাম আর কি। আমি আবার সবার ছোট ছিলাম, এই কারণে সবার আদরে ছিলাম, আর আমি পড়াশোনায় ভালো ছিলাম। তো সবাই চাইছিল যে আমি পড়াশোনা করি, তাই বিয়ে নিয়ে সবাই আমার উপরে চাপ সৃষ্টি করেনি। আমি যখন কলেজে পড়ি তখন আমার আব্বা মারা যায়, বাড়ি ভাগ হয়ে যায়। যে বাসায় আমরা ছিলাম টিচারের বাসা, তো ওখান থেকে আমরা সবাই আলাদা হয়ে যাই। তো আমি সাবলেটে একটা রুম ভাড়া নেই, ওখানে আমার মা আমার সাথে থাকে। মা প্রথমে আমার সাথে থাকতো না, প্রথমে তার অন্য মেয়েদের সাথে থাকতো, বা টঙ্গীতে আমাদের বাড়ি ছিল ওখানে গিয়ে থাকতো। তারপরে একসময় হঠাৎ করে মা আমার কাছে চলে আসে। এরপর থেকে মা আমার সাথে থাকতে শুরু করে। একা একা কি আর কোনো জায়গায় থাকা যায়? টঙ্গীতে আম্মা প্রায় সময় একা থাকে। ওনার গুণধর ছেলেরা ওনার কাছে আসে না, খুব কম আসে। যাই হোক, ততদিনে আমার পড়াশোনা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কম্পিউটারের কাজ শিখেছি, কম্পিউটারের দোকান নিয়েছি। তো কম্পিউটার দোকানে কাজ করার কারণে চাকরির জন্য আর অ্যাপ্লাই করিনি। এখানে ভালো টাকা ইনকাম করতে পারতেছি, তাই আর চাকরির জন্য দৌড়াদৌড়ি করিনি। চাকরি পাবো কি পাবো না তাও তো একটা ব্যাপার, শুধু তো চাকরির জন্য সময় নষ্ট করে কী লাভ হবে? এদিকে তো আমার ইনকাম করা হবে না, এসব ভেবে আর চাকরি খোঁজা হয়নি। মায়ের পিড়াপিড়িতে কয়েক জায়গা থেকে বিয়ে প্রপোজাল এসেছিল, 2-1 জায়গায় আমি গিয়েছিলাম। মানে মনে করো যে আমরা বড়াপা বাসায় গেছিলাম, তো ওখান থেকে কয়েকটা পাত্র দেখা হয়েছে, খুব কম। আসলে আমার ইচ্ছা নাই, বারবার শুধু মার কারণে যা হয়েছিল। আসলে আমার ভাইদের তো বিয়ে হয়েছে, বিয়ের পর তো সংসারে ঝগড়া বিবাদ এগুলো দেখেছি, তো এই কারণে বিয়ের প্রতি ইন্টারেস্টটা কম ছিল।
তাছাড়া বাবা মারা যাওয়ায় আর সবাই ভিন্ন জায়গায় থাকার কারণে সেভাবে করে বিয়ের প্রস্তাবও দেখা হতো না। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত ছিল। আমার দিকে তাকানোর সময় কারোরই ছিল না। যখন সব একসাথে ছিলাম তখন বিয়ের জন্য অনেকেই চাপ দিয়েছিল, কিন্তু আলাদা হয়ে যাওয়ার কারণে কেউ আর সেভাবে করে চাপ দেয়নি। আসলে কি, বিয়েটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। যখন তোমার সাথে তার বিয়ে হবে তখন তোমার সময় এমনিতেই হবে, তখন তুমি না চাইলে বিয়েটা হয়ে যাবে। আর যখন তোমার সময় হবে না তখন তুমি শত চাইলেও বিয়েটা হবে না। হ্যাঁ, আমি অবশ্য চাইনি যে আমার বিয়ে হোক, কিন্তু আমি চাইলেও সে জায়গায় আমার বিয়ে হতো না, কারণ আল্লাহ পাক তো সে জায়গায় আমার বিয়ে লিখে রাখেনি, হবে কিভাবে। সালটা ছিল 2016 সালের আগস্ট মাসের 24 তারিখ। সেদিন আমার আম্মা বেনুচো করে মারা গিয়েছেন। আমি অনেক একা হয়ে গিয়েছিলাম আম্মা মারা যাওয়ার পর থেকে। কাজে ঠিকমতো মন বসতো না, প্রায় সময় মনমরা করে থাকতাম, মার কথা মনে করতাম আর কান্না করতাম। অনেক খারাপ লাগতো আমার কাছে, অনেক কষ্ট হতো আমার কাছে। তখন আমার একটা ভাই ছিল, আমার 4 নম্বর ভাই। তো সে আমার সাথে প্রায় সময় দেখা করতে আসতো। প্রায় সময় উনি আমার বাসায় আসতো, দোকানে আসতো, এসে আমাকে বোঝাতো যে যা হয়েছে হয়ে গেছে, এখন বিয়ে শাদি কর সংসারী হোক। তো প্রায় সময় সেটা আমাকে সে বলতো। আমি সেটাকে আসলে মাথায় নিতাম না। ওই সময় বাবুর আব্বুর বিয়ের প্রস্তাবটা আসে। আমার 4 নম্বর ভাই, মানে মঞ্জু ভাই তার নাম। তো উনি আসলে আগে বিদেশে ছিল, তো বিদেশে অনেক বছর ছিল। ওনার সাথে ওনার একটা বন্ধুও ছিল। তো উনি বিদেশ থেকে আসার পরে সেই বন্ধুরা চলে এসেছিল। তো সেই বন্ধুটা আসলে কসমেটিক্সের দোকান ছিল। তো ওই কসমেটিক্সের দোকানটার পাশে একটা জুতার দোকান ছিল। ওই জুতার দোকানে যে মালিক ছিল তার বন্ধু ছিল। তো সে বিয়ের জন্য মেয়ে দেখতেছিল। সে তার কাছে এসেছিল যে কোনো মেয়ে পাস কিনা আমাকে দেখাইস। সেই বন্ধুটা আবার কসমেটিক্স দোকানের সে ভাইয়াকে বলেছিল যে কোনো মেয়ে আসে কিনা দেখতে। তো ওই সূত্রে আমার ভাইয়ের কাছে এই প্রস্তাবটা যায়। আমার ভাইয়া তো অনেক খুশি। ভাই তো চেয়েছিল যে ভালো একটা পাত্র দেখে আমাকে বিয়ে দিতে। আমাকে বলেছিল যে আমি তোর পাত্র দেখি, আমি তোর বিয়ে দেই। আমি রাজিও ছিলাম না। আমি বলছি না না, আমি এখন বিয়ে করব না। তো ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল বিয়ে করার জন্য, কিন্তু আমি রাজিও ছিলাম না। যখন দেখলো উপযুক্ত পাত্র এসে হাজির, তখন উনি আমাকে অনেক চাপ প্রয়োগ করেছিল। আমার এখনও মনে আছে, আমার দোকানের সামনে বেঞ্চে বসে আমার ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল। মানে আমার হাত ধরে অনেক বলেছিল, প্লিজ 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 বিয়েটা কর, বিয়েটা কর। শুধুমাত্র আমার পা ধরা বাকি ছিল। মানে আমার ভাইয়ের চোখ দিয়ে পানি বেড়ে যাচ্ছিল। মানে সে কান্না করে দিতেছিল যে তোর মা মারা গেছে, আমাদের সবাই সংসার আছে, সবাই আলাদা থাকি, তোরে কেই দেখবে, তোর জন্য হলে তো একটা মানুষ দরকার, তুই বিয়ে শাদী কর। কারণ পরবর্তীতে আমরা কেউ আর তোর দিকে ফিরে তাকাতে পারবো না, তখন হয়তো বা আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে বিজি হয়ে যাব। তো ওনার এসব কথা শুনে আসলে আমি ওনাকে না করতে পারিনি। আসলে কি, মা মারা যাওয়ার পরে অনেক বেশি একা হয়ে গিয়েছিলাম, মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, মনটা আসলে একটু নরম হয়ে গিয়েছিল। কি জানি না তখন আল্লাহ পাকের কী হুকুম, তখন আমি বিয়েতে রাজি হয়েছিলাম। তবে আমি ওনাকে একটা শর্ত দিয়েছিলাম যে ছেলে যাই হোক, ছেলে কালা হোক ল্যাংড়া হোক যেটাই হোক, ছেলে যাতে টাকা পয়সা থাকে। টাকা পয়সা ছাড়া কোনো ছেলেকে আমি বিয়ে করবো না, কারণ আমি জানি টাকা পয়সা কত দরকার। জীবন চলতে গেলে টাকা পয়সা অনেক লাগে। তো তখন ভাইয়া বলতেছিল যে হ্যাঁ, ছেলে টাকা পয়সা আছে, ছেলে ভালো চাকরি করে, ছেলের বাড়ি আছে, তো এরকম অনেক কথা সে বলেছিল আর কি। এইদিকে আমি তো দোকানে কাজ করি, দোকানে থাকি, তো আমি তো জানি না। তো ছেলে পক্ষরা এসে আমাকে দেখে গিয়েছে, ছেলের ভাই এসে দেখে গিয়েছে, উনি এসে দেখে গিয়েছেন। তো ওনার অনেক পছন্দ হয়েছিল আমাকে। তো উনি আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। বাবার সাথে ওনার বন্ধুকে বলতেছেন বিয়ের জন্য ব্যবস্থা করতে। তো ওনার বন্ধু আমার ভাইকে চাপ দিচ্ছিল। এখন ভাইয়া তো রাজি, আমি তো দেখিনি ছেলেকে, আমি তো রাজি বলেছি। তারপরে তো একটা দেখাশোনার ব্যাপার আছে, ছেলেও দেখেছে। ছেলে যে আমাকে দেখেছে এটা আমি জানি না, পরে জেনেছিলাম। এখন আমার ভাইয়ের বন্ধু তো পাগল হয়ে গিয়েছে আমাদেরকে দেখা করানোর জন্য। তো উনি দোকানে এসে বলতেছে কাকে ছেলে আসবে দেখা করার জন্য, তুই রেডি থাকিস, আমি এসে তোকে নিয়ে যাব। যেমন বলা সেরকম কাজ। উনি এরপর এসে হাজির। এসে দেখেন আমি দুনিয়ার কাজ নিয়ে বসে আছি। হ্যাঁ, তোকে না বলেছি আজকে তোকে ছেলে দেখতে আসবে, তুই এখন পর্যন্ত রেডি হস নেই, কি তুই কাজ নিয়ে বসে আছিস? মানে সে দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে যাবে। এদিকে তো আমার হাতে অনেক কাজ, তো সব কাজ সেরে আমি বের হলাম ওনার সাথে। তো উনি বলতেছে এভাবে করে দেখা করবি, কোনো সাজগোজ নাই, কিছু নাই। আমি বলতেছি সাজগোজ করার দরকার নেই, পছন্দ হলে এমনিই করবে, না হলে নাই। তখন ভাইয়া আমাকে জোর করে তার বন্ধুর কসমেটিক্সের দোকানে নিয়ে যায়। তো ওখানে আবার 2-3টা মেয়ে আসে, ওরা ওখানে কাজ করে। তো ওরা আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আমি সাজতে চাইনি, মঞ্জু ভাই জোর করে আমাকে সাজিয়ে দিয়েছিল। ঠিক মঞ্জু ভাইও না, মানে ওনার বন্ধু আর কি। ওনার বন্ধু ওই ভাইয়াটা তখন বলতেছে তাড়াতাড়ি করে সাজুজ করে নে, এখানে আমার মেয়েরা আসে, ওরা সুন্দর করে সাজাতে পারে, দেখিস তো কেন সুন্দর লাগবে। তো ওরাই জোর করে আমাকে সাজিয়ে দিয়েছিল, মানে আমার থেকে ওদের ইন্টারেস্টটা বেশি ছিল। এরপরে উনি আসলো। তো আমার গায়ে সেদিন
কালোর মধ্যে লাল রঙের ছোপ দেওয়া বোরখা পরা ছিল, লং বোরখা, আর লাল রঙের স্কার্ফ পরা ছিল, ছবি আছে তোলা। আর উনি পরেছিল একটা সাদা কালারের গেঞ্জি আর প্যান্ট। তো উনি আমার কাছে আসার পরে না মাথা নিচু করেই ছিল। আমি বললাম কী ব্যাপার, এই লোকটা মাথা নিচু করে রেসে গেলে গা। সামনে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, তো ওখানে আমরা যাচ্ছিলাম। তো যাওয়ার সময় ওনার সাথে আমার কথা হয়েছিল, তো নাম টাম জিজ্ঞেস করলো, ওর সাথে কথা হলো। তো উনি সব কথা মাথা নিচু করেই বলতেছিল, মানে আমার দিকে তাকাচ্ছিলও না। আমি তখন জানতাম না যে উনি আমাকে দেখেছে, আমি তখন জানতাম যে উনি আমাকে দেখেনি। তো আমি মনে মনে ভাবি এই লোকটা তো আমাকে দেখেনি, তো আমাকে দেখবে না, আমাকে দেখার তো ইচ্ছা নেই না, সে মাথা নিচু করে আছে, সে আমাকে দেখবে না। পরে বললাম আপনি তো আমাকে দেখতেছেন না, আপনাকে আমাকে পছন্দ হয়েছে? তখন উনি হাসি দেয়, কিছু বলে না। ওনার সাথে আমার যখন কথা বলা শুরু হয় তখন আমি ফার্স্টেই একটা কথা বলেছিলাম, আপনি কি কোনো প্রকার স্মোক করেন বা কোনো প্রকার নেশা করেন? আসলে কি নেশা জিনিসটা আমার একদমই পছন্দ না, মানে কোনো প্রকার স্মোক করা বা নেশা করা এগুলো আমার একদমই পছন্দ না। আমার দুই চোখের বিষ ছিল। আমি আমার ভাইকে বলে দিয়েছি যে ছেলে যদি স্মোক করে আমি কিন্তু বিয়ে করবো না। তখন আমার ভাইয়ের কি চাপা, আরে বাবা ছেলে অনেক ভালো, সে কোনো প্রকার স্মোক করে না, একদম ভালো ছেলে, এরকম ছেলে তুই একটাও পাবি না, খুঁজে পাবি না, আমাকে নোয়াখালীর পোলা, অনেক ভালো, বউগুলো অনেক ভালোবাসে। মানে যে কি সুনাম তার বোঝানো জানো না পড়া, তার সুনামে তারা পঞ্চমুখ। আসলে কি উনি মানুষটা এত বেশি ভদ্র ছিলেন, আসলে ওনার যে দুর্নাম করবে সেই স্কোপটা পাচ্ছিল না। ওনার ব্যবহার, কথাবার্তা, চালচলন সব অনেক বেশি মার্জিত ছিল। আর ওখানে কোনো প্রকার বেয়াদবি বা কোনো প্রকার নোংরামি ছিল না। আমি যখন ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোনো প্রকার নেশা করেন কি না, উনি তখন বলল যে আমি কোনো প্রকার নেশা করি না। সিগারেট তো দূরের কথা, চা আমি সেটাও খাই না, আমি কোনো প্রকার দুধ চা খাই না, আমি একটু লাল চা খাই, তাও চিনি কম দিয়ে। শুনে অনেক খুশি হয়েছিলাম, মনটা একটু শান্ত হয়ে গিয়েছিল। উনি আসলে ফর্সা ছিলেন অনেক, ওনার চেহারাটা অনেক সুন্দর ছিল, ওনাকে দেখলে যে কোনো মেয়ে পছন্দ করবে। ওনার চেহারা ঠিক সেরকম ছিল, লম্বা চড়া, চেহারা অনেক সুন্দর ছিল ওনার। তোমার তো দেখেছো ওনাকে, এখন চেহারা একটু খারাপ হয়ে গেছে, আগে আরও সুন্দর ছিল। যাই হোক, রেস্টুরেন্টে বসার পরেই আমি ওনাকে যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নটা শুনে উনি থতমত খেয়ে গেলেন। আমি ওনাকে প্রথম জিজ্ঞেস করেছিলাম আপনার বেতন কত। তো উনি আমাকে বলতেছে না যে ওনার বেতন কত। আমি বাবা ওনাকে জিজ্ঞেস করছিলাম আপনার বেতন কত বলেন, বাট উনি আমাকে কোনোভাবে বলতেছেন না যে ওনার বেতন কত। বলতেছি পরে বলবে, এখন না। আমি বলছি না আপনি আমাকে এখন বলেন, বাট উনি বলতে রাজিই হচ্ছেন না। এই তর্ক বিতর্ক করতে করতেই সময় চলে গেল। মাঝখান দিয়ে আমি আবার একটা প্রশ্ন করেছিলাম যে আপনি কি আমাকে ঢাকা শহরে ভালো একটা ফ্ল্যাটে রাখতে পারবেন? আমি কিন্তু ঢাকা শহরে থাকবো আর ভালো ফ্ল্যাটে থাকবো। আপনার কত টাকা বেতন সেজন্যই আমি জিজ্ঞেস করেছিলাম, কারণ ভালো একটা ফ্ল্যাটে থাকতে গেলে তো সেরকম ইনকাম থাকা দরকার। তখন উনি আমাকে বলতেছেন যে আমি আপনাকে এখন ফ্ল্যাট কিনে দিতে পারবো না, তবে ঢাকা শহরে ভালো একটা ফ্ল্যাটে আপনাকে রাখার যোগ্যতা আমার আছে। আমি মাসে 25,000 টাকা দিয়ে হলেও আপনাকে ভালো একটা ফ্ল্যাটে রাখতে পারবো, সেই যোগ্যতা আমার আছে। তো সেটা শুনেই আমি বুঝতে পেরেছিলাম যে ওনার ইনকাম কত হতে পারে। আমরা যে বসে বসে খাচ্ছিলাম, তো উনি আমার দিকে তখনও তাকাচ্ছিল না, মানে মাথা নিচু করেই ছিল, মানে মানে লজ্জায় উনি আমার দিকে তাকাচ্ছিলই না, কি বলবো, আমি তাকিয়েছিলাম উনি তাকাচ্ছিল না। ওনার সাথে ওনার একটা ভাতিজা এসেছিল, তো সে ভাতিজা আর মঞ্জু ভাই ওরা বাইরে দাঁড়িয়েছিল। তো উনি আবার ভাইয়াকে খাবার প্যাক করে দিয়েছিলেন বাসায় নেওয়ার জন্য। তো কথা বলা শেষ, আমি তো শিওর এই লোক আমাকে বিয়ে করবে না, কারণ আমি এতবার তাকে বেতন কথা জিজ্ঞেস করেছিলাম যে উনি পরবর্তীতে একটু বিরক্তই হয়ে গিয়েছিলেন। তো মঞ্জু ভাইকে সব বললাম যে এরকম কথা হয়েছে, আমি ওনাকে এই কথা জিজ্ঞেস করেছিলাম। এটা শোনার পরে তো মঞ্জু ভাই আমাকে সেই বকা, হ্যাঁ এটা কোনো কথা হইলো, কী দরকার ছিল এগুলো বলার, এগুলোকে জিজ্ঞেস করে, এগুলো আমরা জিজ্ঞেস করলাম, তুই কেন জিজ্ঞেস করলি? তখন আমি বললাম আমি তো আপনাদেরকে বলেছিলাম বেতন কত বলেন, কিন্তু আপনারা তো কেউই বলেননি আমাকে। তো বলতেছে না না জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করবো, সবাই মিলে বসে তখন জিজ্ঞেস করবো, আলোচনা করবো এটা নিয়ে। তারপরে দেখা হওয়ার পরে তো উনি অনেক চাপ দিয়েছিল ফোনে বিয়ের জন্য। এদিকে আমার মঞ্জু ভাই একা, তখন আমার মঞ্জু ভাই আমার আপাদের ডাকলো, ভাবিদের ডাকলো, তো সবাইকে নিয়ে বসে মিটিং বসলো, অনেক কিছু হলো। তো সবাইকে রাজি করালো। আসলে আমার এই ভাইটা না থাকলে আমার বিয়েটা হতো না। মানে আমার এই বিয়ের প্রধান উছিলে হচ্ছে আমার এই ভাইটা। উনি যদি ইনিশিয়েট না করতো, উনি যদি জোর না করতো, তাহলে আমার বিয়েটা কখনোই হতো না। মানে বিয়ের প্রস্তাবটা আসার পর থেকেই ওনার মাথা যেন কী ভর করেছিল, উনি আমাকে বিয়ে দিয়েই ছাড়বে, এই জায়গায় বিয়ে দেবে, ওনার খুব পছন্দ হয়েছে, উনি এই ছেলের সাথে আমাকে বিয়ে দেবে। এই জন্য উনি অনেক অস্থির হয়ে গিয়েছিলেন, আমাকে অনেক বুঝেছেন, অনেক বুঝেছেন। তারপর যখন দেখলো যে না আমি মোটামুটি রাজি আছি, এরপরে উনি শেষে দেখা করালো। তারপর আমার ভাই বোন সবাইকে ডাক দিল, ওদেরকে নিয়ে বসলো, ওদের সাথে অনেক আলোচনা হলো। তারপরে সবাই মিলে ওনার ভাইয়ের বাসায় গেল, ওখানে গিয়ে বিয়ে তারিখ ঠিক করলো, ছেলেকে দেখলো, ছেলের সাথে কথা হলো। ওরা তো ছেলেকে দেখে অনেক খুশি। মঞ্জু ভাইয়ের কথায় আসলে ওরা অতটা ইয়া দেয় নেই, কিন্তু ছেলেকে দেখার পরে ওদের মনটা এত ঠান্ডা হয়ে গিয়েছিল।
ওরাও এই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে জন্য পাগল হয়ে গিয়েছিল। আমাকে কত বোঝানো বুঝিয়েছে। মানে আমি যখন বললাম বেতন কত, আমাকে দেয় ধমক। হ্যাঁ বেতন কত? এটা কোনো কথা হইল? ছেলে ভালো চাকরি করে, ওর ইনকাম ভালো, এখানে আবার জিজ্ঞেস করা কি আছে? সবার মতে একদিন ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে গেল। তো বিয়ের ছবি আছে, ভিডিও আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই, একদিন শেয়ার করব। যখন বিয়ের কথা পুরোপুরি পাকা হয়ে গেল, তখন উনি আমার নাম্বার নিল আমার ভাবির কাছ থেকে। ওনার সাথে আমার ফোনে অনেক কথা হয়েছিল বিয়ের আগে। তো তখন আমি বুঝতে পারিনি যে ওনার আসলে মেজাজটা এত বেশি তিরিক্ষে। আসলে বিয়ের পরও মেজাজটা এরকম ছিল না। মানে বাচ্চাটা হওয়ার পরে না ওনার মেজাজটা এরকম তিকতিকে হয়ে গিয়েছে। উনি আসলে কোনো প্রকার স্মোক করেন না। তবে ওনার বেতন কত সেটা আমি আদৌ জানতে পারলাম না। মানে অনুমান করেছি, কিন্তু উনি এক্সাক্ট কখনো বলেন না যে ওনার বেতন কত। এইটা নিয়ে অনেক কথা কাটাকাটি, অনেক ঝগড়াঝাটি হয়েছে, তারপর উনি বলেন না যে ওনার এক্সাক্ট বেতন কত। এখন আর সেই প্রশ্নও করি না, কারণ আমি জানি যে ওনার বেতন অনেক কম। আম্মা মারা যাওয়ার 4 মাস পরেই আমাদের বিয়ে হয়েছিল। যাই হোক, ওনাকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ভালো রেখেছেন। তোমরা সবাই আমাদের জন্য দোয়া কইরো। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।